পারবে না। দেখি কি বলা এখানে। The receiving state shall permit and protect free communication on part of the mission for all official purposes. মানে ফ্রি কমিউনিকেশন আপনি অ্যালাউ করতে হবে যে কোনো অফিসিয়াল পারপোজে ইন কমিউনিকেটিং উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য আদার মিশনস অ্যান্ড কনসুলেটস অফ দ্য সেন্ডিং স্টেট wherever situated. The mission may employ all appropriate means, including diplomatic couriers and messages in code or cipher. সো এখানে ডিপ্লোম্যাটিক কুরিয়ার্স বলতে হচ্ছে মানে কোন ইন্ডিভিজুয়ালকে পাঠাতে পারে, তাকে কি হিসেবে ডেজিগনেট করবে? ডিপ্লোম্যাটিক কুরিয়ার। সো ডিপ্লোম্যাটিক কুরিয়ারকে যখন পাঠানো হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, সে তখন সকল ধরনের কি পাবে? ডিপ্লোম্যাটিক ইমিউনিটি এনজয় করবে। However, the mission may install and use a wireless transmitter only with the consent of the receiving state. আপনি ডিপ্লোম্যাটিক কুরিয়ার পাঠান, কোড ইউজ করেন, হাউএভার আপনি যে ওয়্যারলেস ট্রান্সমিশন বসাতে চান তাহলে কি করতে হবে? হোস্ট কান্ট্রি আপনার পারমিশন লাগবে। এই পর্যন্ত একটু আপনার পড়ে দেখেন, বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তো এরপরে দেখেন আপনারা, the official correspondence of the mission shall be inviolable. তো অফিসিয়াল করেসপন্ডেন্স কি করতে পারবে না, কোনো ধরনের ইন্টারফেয়ার করতে পারবে না হোস্ট কান্ট্রি। থার্ডলি বলছে দ্য ডিপ্লোম্যাটিক ব্যাগ শ্যাল নট বি ওপেন এন্ড ডিটেইনড। যে ডিপ্লোম্যাটিক ব্যাগে করে আপনি পাঠাচ্ছেন ডকুমেন্টস গুলো, সেই ডিপ্লোম্যাটিক ব্যাগটাকে আপনি আলাদা করে কি করে দিবেন? মার্ক করে দিবেন, সেটা নিশ্চয়ই একটা নাম্বার থাকবে। সেই ডিপ্লোম্যাটিক ব্যাগটা কি হবে? প্রপার ইমিউনিটি পাবে, এবং এক্ষেত্রে কি পোর্ট অফ এন্ট্রি বলেন বা লোকালি কোথাও এটা ওপেন করার জন্য ডিটেইন করতে পারবে না। The packages constituting the diplomatic bag must bear visible external marks of their character and may contain only diplomatic documents and articles intended for official use. তার মানে ডিপ্লোমেটিক ব্যাগ বা একটা প্যাকেজকে, একটা বক্সকে আপনি ডিপ্লোমেটিক ব্যাগ বলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে করতে প্রপারলি মার্ক করতে হবে এবং আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা ডিপ্লোমেটিক পারপোজে ইউজ করা হচ্ছে। এবং এর মধ্যে আপনি শুধুমাত্র কি ডিপ্লোমেটিক ডকুমেন্টস, ডিপ্লোমেটিক পারপোজে ইউজ ডকুমেন্টস এন্ড আর্টিকেলসই অফিসিয়াল কাজে ইউজ করতে পারবেন। The diplomatic courier who shall be provided with an official document indicating his status, অর্থাৎ আপনি যাকে ডিপ্লোম্যাটিক কুরিয়ার হিসেবে পাঠাচ্ছেন, মেসেঞ্জার হিসেবে পাঠাচ্ছেন যে ব্যক্তিকে, তাকে আপনার প্রপার অথরাইজেশন দিতে হবে। তার মানে আপনার অ্যাম্বাসি বা আপনার সেন্ডিং কান্ট্রি থেকে তাকে প্রপার অথরাইজেশন দিতে হবে যে সে ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার স্ট্যাটাসে এই ব্যাগটা ক্যারি করছে বা নিয়ে যাচ্ছে। Official documents indicating status and the number of packages constituting the diplomatic bag shall be protected by the receiving state in the performance of his function. তার মানে সে তার ফাংশন পারফর্ম করছে, সেক্ষেত্রে তাকে প্রোটেকশন দেবে হচ্ছে আপনার রিসিভিং স্টেট। He shall enjoy person inviolability and shall not be liable to any form of arrest or detention. তাহলে এখানে দুই ধরনের ইমিউনিটি হচ্ছে, একটা হচ্ছে ব্যাগের বা বক্সের, যে বক্স বা প্যাকেজ বা যে ব্যাগটা আপনি পাঠাচ্ছেন অ্যাজ ডিপ্লোম্যাটিক ব্যাগ হিসেবে, সেটা একটা ইমিউনিটি আছে, সেটা ইনভায়োলেবল, সেখানে ইন্টারফেয়ার করতে পারবে না লোকাল অথরিটি। আর যে ব্যক্তির থ্রুতে পাঠাচ্ছেন, অর্থাৎ ডিপ্লোম্যাটিক কুরিয়ার যিনি, তারও কি থাকবে? পার্সোনাল ইমিউনিটি থাকবে, তাকে পার্সোনালি কি করা যাবে না? ডিটেইন করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না। এরপরে দেখেন, the sending state or mission may designate diplomatic couriers ad hoc. Ad hoc বেসিসে কি করা যেতে পারে? আমার ডিপ্লোম্যাটিক কুরিয়ার ঠিক করা যেতে পারে যে না, সে টেম্পোরারি একটা প্যাকেজের জন্য, একটা ট্রানজাকশনের জন্য কুরিয়ার হিসেবে কাজ করবে। আর আপনারা দেখবেন লাস্ট পার্ট যেটা 7-এ, এখানে বলা কি হচ্ছে, অনেক সময় ডিপ্লোম্যাটিক কুরিয়ার হিসেবে কোনো পার্সনকে না পাঠিয়ে যেটা করতে পারে তারা, কমার্শিয়াল এয়ারক্রাফট যেটা আসে, রেগুলার ধরনের এয়ারলাইন্স আসতেছে, ধর দুবাই থেকে একটা আসবে এমিরেটস এর পাইলটকে তারা কি করতে পারে বা ক্যাপ্টেনকে তারা কি করতে পারে, অনেক সময় তার কাছে অথরিটি দিতে পারে, তার কাছে ডিপ্লোম্যাটিক ব্যাগ দিতে পারে। পাইলট কি করবে? বাংলাদেশে আসার পরে এখানকার যারা ডিপ্লোম্যাটিক এজেন্ট আছে বা এম্বাসি যারা অফিসিয়াল আছে তাদের কাছে এটা হ্যান্ড ওভার করবে, ঠিক আছে? এবং এই ক্যাপ্টেনকেও কি করা যাবে না, কোনোভাবে ইন্টারফেয়ার করা যাবে না, চেক করা যাবে না, ঠিক আছে? সে হয়তো ডিপ্লোম্যাটিক কুরিয়ার হিসেবে কাজ করছে না, বাট এই পার্টিকুলার পারপোজে ট্রানজেকশনে সে কি করবে? এই প্রিভিলেজ বা ইমিউনিটিটা এনজয় করবে। এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আপনারা একটু, আমি স্ক্রিনটা আবার বের করছি, আপনারা একটু আর্টিকেল 27 পড়বেন, এটা একটু ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এটা বলছে বেসিক্যালি ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের প্রিভিলেজের কথা বা ইমিউনিটির কথা। এটা একটু পড়ে দেখেন আপনারা, যেটা বললাম এতক্ষণ। কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন নেক্সট 2 মিনিটস এর মধ্যে।
কোনো কোশ্চেন আপনাদের? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ফার্দার প্রসিড করি। আচ্ছা, সো বেসিক্যালি এখন শুরু হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পার্টটা, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এটা পুরো সেকশন, সরি, আর্টিকেল 29 থেকে শুরু করে আর্টিকেল 37 পর্যন্ত পুরোটা একটা টপিক। আপনি যখন পড়বেন একটু কাইন্ডলি হচ্ছে কানেক্ট করে পড়বেন। এর মধ্যে আবার কোনগুলো মোর ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি আর কি পড়ার সময়। সো আর্টিকেল 29 দেখবেন আসলে এখানে ফার্স্টে। এখানে বলা দ্য পার্সন অফ এ ডিপ্লোম্যাটিক এজেন্ট শ্যাল বি ইনভায়োলেবল। ইনভায়োলেবল মানে হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না, ইনফ্রিঞ্জ করা যাবে না, ঠিক আছে, তাকে ডিটেইন করা যাবে না। হি শ্যাল নট বি লায়াবল টু এনি ফর্ম অফ অ্যারেস্ট অর ডিটেনশন। দ্য রিসিভিং স্টেট শ্যাল ট্রিট হিম উইথ ডিউ রেসপেক্ট and shall take all appropriate steps to prevent any attack on his person. পার্সন মানে বলতে এখানে বুঝেছে তার বডিতে, তার ফ্রিডমে, অর ডিগনিটিতে, ঠিক আছে। তার মানে একজন ডিপ্লোম্যাটিক এজেন্ট হলে তার প্রোটেকশনটা, ব্রডার প্রোটেকশনটা আমরা পাচ্ছি হচ্ছে আর্টিকেল 29 এ। সো আর্টিকেল 29 একটু আপনার ইম্পর্টেন্স দেখবেন এখানে। আবার রিপিট করছি, কি হবে, একজন ডিপ্লোম্যাটিক এজেন্ট হচ্ছে ইনভায়োলেবল, তার মানে লোকাল অথরিটি বা স্টেট কি করতে পারবে না, তাকে কোনোভাবে ইনফ্রিজ করতে পারবে না তার রাইটস গুলো, তাকে ডিটেইন করতে পারবে না বা অ্যারেস্ট করতে পারবে না। এবং তাকে কি করতে হবে, ট্রিট করতে হবে উইথ অল ডিউ রেসপেক্ট, এবং কি করতে হবে, সকল অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নিতে হবে যাতে করে তার পার্সোনাল অর্থাৎ বডির ফ্রিডম থাকে, ফিজিক্যাল ফ্রিডম থাকে, তার ডিগনিটি থাকে, এবং কি থাকে, তাকে কোনো ধরনের তার উপর যেটা অ্যাটাক না হয় সেটা প্রিভেন্ট করার দায়িত্ব হচ্ছে আপনার হোস্ট স্টেট বা রিসিভিং স্টেটের। এটার সাথে কানেক্টেড দেখবেন হচ্ছে আপনার আর্টিকেল 30। আর্টিকেল 30তে কি বলা হচ্ছে, দ্য প্রাইভেট রেসিডেন্স অফ এ ডিপ্লোম্যাটিক এজেন্ট শ্যাল এনজয় দ্য সেম ইনভায়োলেবিলিটি অ্যান্ড প্রোটেকশন অ্যাজ প্রেমিসেস অফ দ্য মিশন। তার মানে হচ্ছে এর আগে আমরা পড়েছিলাম কি, যে যখন আমরা প্রেমিসেস অফ দ্য মিশনের ডেফিনেশন পড়েছিলাম, ওখানে পড়েছিলাম যে শুধুমাত্র মিশনের বিল্ডিংস এন্ড প্রপার্টি না, পাশাপাশি কি হেড অফ দ্য মিশন যে থাকবে, অ্যাম্বাসিডার রেসিডেন্সটাও কি হচ্ছে মিশনের একটা পার্ট। কিন্তু অন্যান্য যারা স্টাফ, ডিপ্লোম্যাটিক এজেন্ট আছেন, তারা কিন্তু তাদের রেসিডেন্সটা কি না, ডিপ্লোম্যাটিক মিশনের পার্ট না বা প্রেমিসেস এর পার্ট না। কিন্তু আর্টিকেল 30 থেকে বলছে যে ওদের রেসিডেন্স গুলোকে কি করতে হবে, সিমিলার লেভেলের প্রোটেকশন দিতে হবে, তাই না। এম্বাসিকে যেভাবে প্রোটেকশন দিচ্ছি, ডিপ্লোম্যাটিক এজেন্টদের যে রেসিডেন্স বা বাসা থাকবে সেখানেও কি করতে হবে, সিমিলার প্রোটেকশন দিতে হবে। এবং এক্ষেত্রেও কি আমার সেম ইনভায়োলেবিলিটি থাকবে, অর্থাৎ সেখানে আমি ঢুকতে পারবো না, প্রবেশ করতে পারবো না লোকাল অথরিটি, বা হচ্ছে অ্যারেস্ট করতে পারবো না, ডিটেইন করতে পারবো না, ইনফ্রিঞ্জ করতে পারবো না। এ পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? সেকশন 29 হচ্ছে 30। আচ্ছা, সো যদি বুঝে থাকেন আপনারা, তাহলে আমাদের পরের যে আর্টিকেলটা, সেটা আর্টিকেল 31। এটাও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস এই পুরো কনভেনশনের মধ্যে। এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এখানে বেসিক্যালি বলা হয়, আমরা অনেক সময় শুনি যে হচ্ছে যে ডিপ্লোমেটার যদি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করে তার বিচার করা যায় না লোকাল আইনে, তাই না, ওকে ফেরত পাঠাতে হয়, বা সিভিল মামলা করা যায় না, অর্থাৎ তাদেরকে লোকাল কোর্টে বিচার করা যায় না। তো ইমিউনিটি তার কোথা থেকে পায় আসে? ইমিউনিটিটা আসে হচ্ছে বেসিক্যালি আমাদের ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 31 থেকে। সো আর্টিকেল 31টা হচ্ছে এই পুরো কনভেনশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে কি বলা দেখেন, আর ডিপ্লোম্যাটিক এজেন্ট শ্যাল এনজয় ইমিউনিটি ফ্রম ক্রিমিনাল জুরিসডিকশন অফ দ্য রিসিভিং স্টেট। তার মানে আপনাকে সে লোকাল স্টেটে ক্রিমিনাল জুরিসডিকশন থেকে ফুল ইমিউনিটি দিতে হবে। এখানে শ্যাল বলছে, মেও বলছে না, শ্যাল। তার মানে আপনার সে যেই অপরাধী করে থাকুক না কেন, এই ইয়াই হোস্ট স্টেটে এসে বা রিসিভিং স্টেটে এসে তার বিচার লোকাল কোর্টে করা যাবে না, তাকে ইমিউনিটি দিতে হবে। তারপর দেখেন কি বলছে, হি শ্যাল অলসো এনজয় ইমিউনিটি ফ্রম ইটস সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন। সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন থেকে কি দিতে হবে, তাকে ইমিউনিটি দিতে হবে। তবে এই সিভিল জুরিসডিকশনের ক্ষেত্রে আবার কিছু এক্সেপশন আছে। ক্রিমিনালের ক্ষেত্রে ফুল ইমিউনিটি, রাইট, কোনো ধরনের এক্সেপশন নাই। আপনি যে কোনো ধরনের ক্রিমিনাল চার্জ থেকে আপনি ইমিউন, আপনাকে লোকাল কোর্টে বিচার করা যাবে না যদি আপনি ডিপ্লোম্যাটিক এজেন্ট হয়ে থাকেন। কিন্তু সিভিল সিভিল ম্যাটার থেকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট থেকে আপনাকে কি করতে হবে, ইমিউনিটি দিতে হবে। হবে এবার তিনটে এক্সেপশনের কথা বলছে, এক্সেপশন গুলো দেখেন কি বলছে। নাম্বার এ, a real action relating to private immovable property situated in the territory of the receiving state unless he holds it on behalf of the sending state for the purpose of the mission. আপনারা একটু পড়েন, আমাকে পড়ে বলেন যে এ নাম্বারে যে এক্সেপশনটা বলছে এই এক্সেপশন বুঝাচ্ছে, কখন তার এগেইনস্টে সিভিল চার্জ যেতে পারে। এটা আনমিউট করে বলবেন বা হ্যান্ড রেজ করে বলবেন।
কি বুঝছেন আপনারা? মানে কখন তার এগেনস্টে সিভিল অ্যাকশন নিয়ে যেতে পারে? আপনি কি অডিবল? আপনার শুনতে পাচ্ছেন? স্যার, তার মিশনের সাথে কানেক্টেড বা সেন্ডিং স্টেটের সাথে কানেক্টেড কোনো পারপোজ ছাড়া যদি হচ্ছে কোনো ধরনের অ্যাকশন নেয় বা সামথিং লাইক দ্যাট। না, কি অ্যাকশন? ইমুভেবল প্রপার্টি মানে কি বলেন তো আমাকে একটু আপনারা, মাহিদুল ছাড়া অন্যরা বলেন তো। ইমুভেবল প্রপার্টি মানে কি? জমি, কে বললেন? land, house, like things like that. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সাজিদুল। বেসিক্যালি যেসব প্রপার্টি আমরা মুভ করতে, প্রপার্টি সাধারণত আমাদের লিগালি প্রপার্টি দুই ধরনের হয়, ঠিক আছে? আপনি লতে দেখবেন প্রপার্টি সাধারণত দুই ধরনের প্রপার্টি হয়। একটা হচ্ছে আমার ইমুভেবল প্রপার্টি, যেটা হচ্ছে সব ভাষায় বললে লিগালি অ্যাটাচ টু দ্য আর্থ, ঠিক আছে? অ্যাটাচ টু দ্য আর্থ, যেটা অ্যাটাচমেন্ট ছড়ানো যায় না, যেরকম কি বিল্ডিং, ল্যান্ড, এটা কি অ্যাটাচ টু দ্য আর্থ, এটা আপনি কাট অফ করতে পারবেন না, সিভিয়ার করতে পারবেন না। আর যেটা হচ্ছে অ্যাটাচ টু দ্য আর্থ কিন্তু সিভিয়ার করা যায়, বা যেটা অ্যাটাচ না আর্থের সাথে, যেটা মুভ করা যায় ইজিলি, ট্রান্সফার করা যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে মুভেবল প্রপার্টি। সো দুই ধরনের প্রপার্টি হয় লিগালি, বা যে কোনো লিগাল ডকুমেন্টে দেখবেন বা লতে দেখবেন ধরনের প্রপার্টি কথা বলে, একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, একটা হচ্ছে মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কোনটা? চেয়ার, টেবিল, ফোন, ল্যাপটপ, জুয়েলারিজ, এগুলো হচ্ছে আমার মুভেবল প্রপার্টি। আর ইমুভেবল হচ্ছে বেসিক্যালি ল্যান্ড, বিল্ডিংস বা রিয়েল এস্টেট, যেটা আমরা বুঝি, ঠিক আছে, অ্যাটাচ টু দ্য আর্থ। যেমন গাছ, গাছ কিন্তু হচ্ছে বেসিক্যালি মুভেবল প্রপার্টি, বিকজ এটা কি করা যায়, গাছের কাঠ কেটে আলাদা করা যায়, ঠিক আছে, ইটস নট আ ইমুভেবল প্রপার্টি। কিন্তু বিল্ডিং, যেটা পোর্টেবল বিল্ডিং না, অর্থাৎ স্থায়ী বিল্ডিং, পার্মানেন্ট বিল্ডিং বা হচ্ছে ল্যান্ড, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার ইমুভেবল প্রপার্টি। তার মানে একটা রিয়েল অ্যাকশন, এখানে অ্যাকশন বলতে বোঝাচ্ছে মামলা, ঠিক আছে? অনেক সময় আমরা দেখি অ্যাকশন লেখে কোর্টের কে আপনার ডকুমেন্টস এর মধ্যে বা লিগাল ডকুমেন্টস, এখানে অ্যাকশন বলতে বোঝায় হচ্ছে আপনার মামলা বা ক্লেম, ঠিক আছে? এখানে মামলা বোঝাচ্ছে। আর রিয়েল অ্যাকশন, অর্থাৎ একটা মামলা করা হয়েছে রিলেটেড টু কি? প্রাইভেট ইমুভেবল প্রপার্টি, প্রাইভেট ল্যান্ড নিয়ে, প্রাইভেট বিল্ডিং নিয়ে, রাইট? যেটা সিচুয়েটেড কোথায়? হোস্ট টেরিটরির মধ্যে, হোস্ট স্টেটের টেরিটরির মধ্যে, এবং যেটা বেসিক্যালি মিশনের কাজে ব্যবহার হচ্ছে না। এই রিলেটেড যদি কোনো মামলা থাকে, তার মানে আপনি ডিপ্লোম্যাটিক এজেন্ট হয়ে এসে এখানে মানে মিশনের বাহিরে কোনো একটা জমি কিনলেন বা ল্যান্ড কিনলেন বা ল্যান্ড ভাড়া নিলেন, সেই রিলেটেড যদি কোনো ধরনের মামলা থাকে, সেই মামলার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে কোর্টে যেতে হবে, ওখানে আপনি ইমিউনিটি পাবেন না। বুঝা গিয়েছে এই পর্টটা সবাই? তারপর দেখেন, অ্যান অ্যাকশন রিলেটেড টু সাকসেশন। সাকসেশন মানে কি? উত্তরাধিকার সূত্রে যদি আপনি কি পান, কোনো জমি পান, তাই না? বা প্রপার্টি পান, এটাকে আমরা সাকসেশন বলি, ল অফ সাকসেশন বলি। সাকসেশন রিলেটেড কোনো অ্যাকশন বা মামলা যদি, এখানে অ্যাকশন বলতে আবার বলছি মামলা বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাকশন বলতে কোর্টের মামলা বোঝাচ্ছে এখানে। সো এই অ্যাকশনে যদি আপনি কি হিসেবে কাজ করেন, এক্সিকিউটর, অ্যাডমিনিস্ট্রেটর, ইয়ার হিসেবে কাজ করেন, লিগালিটি হিসেবে কাজ করেন, প্রাইভেট, অ্যাজ এ প্রাইভেট পার্সন, নট ডিপ্লোম্যাটিক এজেন্ট। অর্থাৎ আপনি হয়তো আপনার পূর্বপুরুষ কি হতো, এই হোস্ট স্টেটে ছিল, আপনি অন্য দেশের সিটিজেন, ডিপ্লোম্যাট হিসেবে আসছেন এখানে, তো সাকসেসর হিসেবে আপনি পাচ্ছেন, উত্তরাধিকার হিসেবে আপনি কোনো জমি জমা পাচ্ছেন, সেই রিলেটেড কোনো মামলা, বা আপনি আরেকজন পাচ্ছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছেন, অর্থাৎ তাকে ভাগ বাটোয়ারার কাজ করে দিচ্ছেন, প্রাইভেট পার্সন হিসেবে, নট ডিপ্লোম্যাটিক এজেন্ট। তখন কি হচ্ছে? তখন আপনি প্রিভি টু দ্য কোর্টের জুরিসডিকশন, ঠিক আছে? লাস্টলি হচ্ছে আপনি ডিপ্লোম্যাটিক এজেন্টের বাহিরে এজেন্ট হিসেবে এসে আপনি কি করলেন, এখানে প্রাইভেট কমার্শিয়াল অ্যাক্টিভিটি করলেন, প্রফেশনাল কাজ করলেন। ফর এক্সাম্পল ধরলাম যে আপনি আপনার সিএ ডিগ্রি আছে, আপনি এখানে এসে ফাইন্যান্সের কনসালটেন্সি করা শুরু করলেন, ডিপ্লোম্যাটিক এজেন্সির বাহিরে প্রাইভেট সার্ভিস দেওয়া শুরু করলেন, ঠিক আছে? বা আপনি ব্যবসা বাণিজ্য করা শুরু করলেন, তখন কি হচ্ছে? ওই রিলেটেড যদি কোনো অ্যাকশন বা মামলা থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে কোর্টে যেতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? বেসিক্যালি আপনি ক্রিমিনাল যে কোনো জুরিসডিকশন থেকে কি আপনি ইমিউন। সিভিলের ক্ষেত্রে ইমিউন, কিন্তু কি হয়, তিনটে এক্সেপশন বলছে। প্রথমটা কি? প্রাইভেট ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে যদি সেটা প্রপার্টি কি হয়, আপনার এম্বাসির কাজে ইউজ না হয়, প্রাইভেট কাজে হয়, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে যদি কোনো মামলা থাকে, সেই মামলা ক্ষেত্রে আপনার কোর্টের জুরিসডিকশন থাকবে আপনার উপরে। সেকেন্ড হচ্ছে কি, সাকসেশনের ক্ষেত্রে যদি উত্তরাধিকার হিসেবে কাজ করেন বা এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেন, অর্থাৎ তাদের ভাগ বাটোয়ারা করে দেন, সেক্ষেত্রে কি হতে পারে? আপনি প্রিভি টু দ্য কোর্টের জুরিসডিকশন। আর লাস্টলি যদি কোনো ধরনের এম্বাসির কাজের বাহিরে, অফিসিয়াল কাজের বাহিরে যদি কোনো ধরনের পার্সোনাল সার্ভিসের কাজ করে থাকেন, প্রফেশনাল কাজ করে থাকেন বা কমার্শিয়াল অ্যাক্টিভিটি করে থাকেন, সেটা রিলেটেড কোনো যদি অ্যাকশন বা মামলা থাকে, সেটার জন্য কি করতে হবে? আপনাকে কোর্টে যেতে হতে পারে।
এই পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? এখন আপনাদের কাছে একটা কোশ্চেন আপনাদের করা উচিত ছিল, সেটা যে আমি একটা খুন করলাম, মার্ডার করলাম, এখানে এসে বাংলাদেশে এসে আমি ফরেন ডিপ্লোমেট এসে মার্ডার করলাম, আমার তো বিচার করা যাবে না, বিকজ আমি কি ক্রিমিনাল জুরিসডিকশন থেকে ইমিউন। তাহলে আমার বিচার কি কখনোই হবে না? হবে। এটা অ্যান্সার হচ্ছে হবে। আমার বিচারটা বেসিক্যালি আমাকে যে স্টেট পাঠালো সে দেশের আইনে করা যাবে, ঠিক আছে? দেখেন লাস্ট পার্টি কি বলতেছে, এই যে ক্লজ নাম্বার 4-এ, the immunity of diplomatic agent from jurisdiction of the receiving state does not exempt him from jurisdiction of the sending state। অর্থাৎ আমার যে দেশে পাঠানো হলো, অর্থাৎ বাংলাদেশে একজন ইন্ডিয়ান ডিপ্লোমেট আসলো, সে এসে কোনো ক্রিমিনাল অফেন্স করলো, তাহলে বাংলাদেশের আইনে তার বিচার করা যাবে না, কিন্তু ইন্ডিয়ান আইনে কি করা যাবে, তাকে ইন্ডিয়াতে ফেরত নেওয়ার পরে তার বিচার করতে হবে এবং বিচার করা যাবে। ইজ ইট ক্লিয়ার? সো তার মানে হচ্ছে আমার হোস্ট স্টেটের ক্রিমিনাল জুরিসডিকশন থেকে আমি পুরোপুরি ইমিউন থাকবো। হাউএভার আমার সেন্ডিং স্টেটে কি করা যেতে পারে, সেখানকার কোর্টে আমার বিচার করা যেতে পারে। স্যার এখানে কি বিচার করতেই হবে নাকি হচ্ছে দ্যাটস অন দা সেন্ডিং স্টেট? আচ্ছা, সো ভালো একটা কোশ্চেন, আমি জানতাম একটা কোশ্চেন আসতে পারে এরকম একটা। সো আমি নেক্সট ক্লাসে অথবা আপনি চাইলে এখন দেখাতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যখন পেনাল কোড পড়বেন বা পেনাল ল পড়বেন, ওখানে বলা থাকে বেসিক্যালি যে আপনার কোর্টের জুরিসডিকশনে বলা থাকে যে কোন কোন মামলা করা যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে মানে দেখাচ্ছি আমি যে 54 অফ দ্য সিপিসি, যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট মামলা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এমন কোন অফেন্স বাংলাদেশে করলে আপনার যে অফেন্স হতো সেটা যদি আপনি বিদেশে যে করেন, সেটাও কিন্তু হচ্ছে বাংলাদেশে আইনে বিচার করা যায়। আপনার দেখবেন অনেকে যে মানব পাচার করে, লিবিয়াতে লোক নিয়ে যায়, ওখানে যে খুন করে, রাইট, সেটা বিচার বাংলাদেশে কেন করে, অনেক সময় বাংলাদেশে কেন arrest থাকে, বিকজ আপনার ক্রিমিনাল লতে বলা থাকে, এটা যে জেনারেল প্রিন্সিপাল ম্যাক্সিমাম দেশের ক্রিমিনাল জুরিসডিকশনে বলা, যে একটা অন্য দেশে যে করলো সেটা যদি নিজের দেশে করতো, সে যদি সেটা ক্রিমিনাল অফেন্স হতো, তাহলে সে দেশে তার বিচার করা যাবে। এখন বাংলাদেশ যদি কি করে, ইন্ডিয়াতে যে হাই কমিশন ইন্ডিয়াতে যদি তার নামে মামলা করে, তাহলে ইন্ডিয়ান কোর্টে বিচার করা যাবে। But বুঝতে অনেক সময় এই সমস্যা হয় না, সেটা বিচার তারা করে, সমস্যা হয়। ধরেন বাংলাদেশে অ্যালকোহল নিষিদ্ধ, রাইট, যে আপনি অ্যালকোহল খেতে পারবেন না, বা অ্যালকোহলের একটা পারমিট আছে এখানে, বাট এখন এটার জন্য কেউ যে অফেন্স করে তাকে আপনি ফেরত পাঠালেন, এখন তার নিজের দেশে কি অ্যালকোহল, ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ নট আ অফেন্স, রাইট? তাহলে কি হচ্ছে, সেখানে হয়তো তার বিচার হবে না। সেখানে শর্তটা হচ্ছে যে অফেন্সটা সে এখানে করলে এটা তার নিজের দেশেও অফেন্স হিসেবে কাউন্ট হতে হবে। আদার্স সো টাইম দিচ্ছি একটু পড়বেন, বলছে ডিপ্লোমেটিক হতে পারে। তো সে তিনটা কারণে, একটা কোর্টে আপনি নিজে মামলা করলেন, আর একটা হচ্ছে আপনার এগেনস্টে মামলা হলো, আর একটা হচ্ছে আপনি উইটনেস হিসেবে যাবেন, সাক্ষী। দেখেন সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়। সো উইটনেস বা এভিডেন্সের মধ্যে বেস্ট এভিডেন্স হচ্ছে আই উইটনেস, সাক্ষী নিজের চোখে যা দেখছে সেটা যখন কোর্টে বলবে, রাইট, এটা হচ্ছে বেস্ট এভিডেন্স। যেহেতু আমরা এভিডেন্স পড়তেছি না, আমরা সেটা আলোচনা করব না এখন। সো এভিডেন্স হিসেবে, এভিডেন্স দেওয়ার জন্য অনেক সময় কি হয়, সাক্ষী হিসেবে আপনাকে ডাকতে পারে। এতক্ষণ যা বললাম, ইমিউনিটি হচ্ছে আপনাকে আসামি হিসেবে বা রেসপন্ডেন্ট হিসেবে যাতে আপনাকে ছাড় দেওয়া হচ্ছে বা আপনাকে ইমিউনিটি দেওয়া হচ্ছে। আর 2 নম্বরে বেসিক্যালি হচ্ছে উইটনেস হিসেবে আপনাকে কি করা হচ্ছে, ইমিউনিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ উইটনেস হিসেবে, সাক্ষী হিসেবে যদি আপনাকে ডাকে, আপনি কি কোর্টে যে সাক্ষী দিতে বাধ্য না। আর 3 নম্বরে বলছে যে অনেক সময় কি হয়, যে আপনার কোর্টের পারমিশন, সরি, আপনার ডিপ্লোমেটিক মিশনের পারমিশন নিয়ে কি করা যেতে পারে, আপনাকে হচ্ছে কোর্টে ডাকতে পারে বা আপনার বাসায় তল্লাশি করতে পারে। এক্ষেত্রে বলছে যে কেসের চলাকালীন সময় হচ্ছে, যে দেখেন একটু পরে দেখেন, নো মেজার্স অফ এক্সিকিউশন মে বি টেকেন অফ ইন রেসপেক্টিভ অফ কে ডিপ্লোমেটিক এজেন্ট এক্সেপ্ট ইন দ্য কেসেস কামিং আন্ডার সাব প্যারাগ্রাফ এ বি সি, and provided that the measures concerned can be taken without infringing the inviolability of the person of his residence। তার মানে হচ্ছে এই এক্সিকিউশনের জন্য, অর্থাৎ আপনার এগেইনস্টে হচ্ছে যে জমি জমার মামলা হলো, প্রাইভেট জমি জমার মামলা বা প্রাইভেট সাকসেশনের মামলা বা প্রাইভেট কমার্শিয়াল অ্যাক্টিভিটির মামলা, সেটার জন্য কি করা যাবে না, এক্সিকিউশন যে স্যুট করা হবে সেই স্যুটের ক্ষেত্রে কি করা যাবে না, আপনার পার্সোনাল বা ডিপ্লোমেটিক এজেন্ট হিসেবে আপনার যে রেসিডেন্স, প্রপার্টি বা আপনার বডি, এটাকে ইনফ্রিঞ্জ করা যাবে না। অর্থাৎ আপনার মামলা করা যাবে, কিন্তু আপনার কি করা যাবে না, পার্সোনাল ফ্রিডম বা পার্সোনাল স্পেস কি করা যাবে না, ইনভায়োলেবল করা যাবে না।
তো আপনারা একটু কাইন্ডলি হচ্ছে আর্টিকেল 31 একটু পড়ে দেখবেন, যদি কিছু না বুঝেন আমাকে আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তো যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমরা প্রসেস করি সামনের দিকে সেকশন গুলোতে। এই যে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেওয়া হচ্ছে, ইমিউনিটি আবার কি করা যেতে পারে, ওয়েভ করা যেতে পারে। আপনার সেন্ডিং স্টেট কি করতে পারে, দেখা যায় আপনি যে কোনো ধরনের সিরিয়াস অফেন্স করে থাকেন, সিভিয়ার অফেন্স করে থাকেন, সেন্ডিং স্টেট বলতে পারে যে না, তার বিচার লোকাল কোর্টে করা যেতে পারে বা লোকাল অথরিটির কাছে করা যেতে পারে, তারা তার দায় নিবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তারা তার ইমিউনিটি ওয়েভ করে দিতে পারে। এই ইমিউনিটি ওয়েভারটা বেসিক্যালি বলা হচ্ছে আপনার আর্টিকেল 32-তে, অর্থাৎ আপনাকে যে ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ দেওয়া হচ্ছে, ইমিউনিটি দেওয়া হচ্ছে, আপনাকে যে দেশ পাঠাচ্ছে তারা চাইলে সেটা আবার ওয়েভ করে দিতে পারে। ওয়েভ করে দেওয়া মানে হচ্ছে তখন আপনি ইউ আর এক্সপোজড টু লোকাল জুরিসডিকশন, ঠিক আছে, ক্রিমিনাল অ্যান্ড বোথ সিভিল জুরিসডিকশন। তখন আপনার লোকাল কোর্টে বিচার করা যেতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারবে, ডিটেইন করতে পারবে, আপনি প্রিভিলেজ গুলো এনজয় করতে পারবেন। ইউ আর নট এন্টাইটেলড দ্য ইমিউনিটিজ অ্যান্ড প্রিভিলেজেস। তো এখানে এটা পড়ার একটা আপনাকে আর্টিকেল 37টা একটু পড়ে আসতে হবে। মাহিদুল, আপনি একটু 37টা একটু পড়বেন, রিডিং পড়বেন। The members of the family of a diplomatic agent forming part of his household shall, if they are not nationals of the receiving state, enjoy the privilege and immunities specified in Article 29 to 36. Two, members of the administrative and technical staff of the mission, together with the members of their families forming part of their respective households, shall, if they are not nationals of or permanently resident in the receiving state, enjoy privileges and immunities specified in Article 29 to 35, except that the immunity from civil and administrative jurisdiction of the receiving state specified in paragraph 1 of Article 13(1) shall not be extended to the acts performed outside the course of their duties. They shall also enjoy the privileges specified in Article 36, paragraph 1, in respect of articles imported at the time of first installation. Three আচ্ছা, একটা member মিনিট of দাঁড়ান। তো বেসিক্যালি ফার্স্ট, একটা মিনিট মাহিদুল, একটু পজ করেন। আপনি দেখেন একদম ফার্স্টের পার্টটা দেখেন, আপনি যদি ডিপ্লোম্যাটিক এজেন্ট হিসেবে এসে থাকেন তাহলে কি হচ্ছে, আপনার যারা ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, রাইট,
এটা খেয়াল করে দেখবেন আপনারা, ক্রিটিক্যাল যদি চিন্তা করেন ফ্যামিলি মেম্বার কিন্তু ডিফাইন করে নাই, শুধু ছেলে মেয়ে বাবা মা স্পাউস নাকি কারা, যে কোনো ফ্যামিলি মেম্বার যারা ফর্মিং দ্য পার্ট অফ হিস কে হাউস হোল্ড, রাইট? আপনার হাউস হোল্ড পার্ট হচ্ছে যারা, অর্থাৎ আপনার ডিস্টেন্ট ফ্যামিলি মেম্বার্সও হতে পারে। মানে আপনাকে একটু খেয়াল করবেন, লিগালি যখন আপনার চিন্তা করবেন এই ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট। আসলে ফ্যামিলি মেম্বারের ডেফিনেশন কি, আমরা অনেক লতে দেখি যে ফ্যামিলি মেম্বারের একটা ডেফিনেশন দিয়ে দেওয়া হয় যে কারা কারা ফ্যামিলি মেম্বার পার্ট হতে পারে। তো যেহেতু এখানে কোনো হচ্ছে ডেফিনেশন দেওয়া হয় নাই, একটা ব্রডার একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ফর্মিং দ্য পার্ট অফ হিস হাউস হোল্ড, তার মানে আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারই কি হবে, তারা যদি আসে রিসিভিং স্টেটে, তারা কি করবে, আপনাকে আর্টিকেল 29 থেকে 36 এর যা ইমিউনিটি একজন ডিপ্লোমেটকে দেওয়া হচ্ছে বা ডিপ্লোমেটিক এজেন্টকে দেওয়া হচ্ছে, সকল ধরনের ইমিউনিটি আর প্রিভিলেজেস আপনার ফ্যামিলি মেম্বাররাও এনজয় করতে পারবে। তার মানে আপনি যদি ডিপ্লোমেট হন, তাহলে আপনার বাবা মা স্পাউস আপনার কিডস তারা সবাই কি করতে পারবে, তারা সবাই এই প্রিভিলেজেস গুলো এনজয় করবে। পাশাপাশি তারা তারা ইমিউন থাকবে কি থেকে, লোকাল কোর্টের জুরিসডিকশন আর লোকাল অথরিটি জুরিসডিকশন থেকে। এ পর্যন্ত ক্লিয়ার আপনারা আর্টিকেল 37-এ? এটা হচ্ছে, এর আগে বলেছিলাম আপনাদের যে কেন আমাদের যে ডিপ্লোমেটিক এজেন্ট, ডিপ্লোমেটিক স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আর টেকনিক্যাল স্টাফ বা সার্ভিস স্টাফ আলাদা করা দরকার। কারণ সবার ক্ষেত্রে আমরা কি করতেছি না, সেম লেভেলের প্রোটেকশন এখানে দিচ্ছে না। আর প্রথম ক্ষেত্রে বলছে ডিপ্লোমেটিক এজেন্টের ক্ষেত্রে একদম ফুল প্রুফ তার হচ্ছে ইমিউনিটি থাকবে, তার ফুল প্রিভিলেজেস থাকবে, ঠিক আছে। সেকেন্ডে এসে দেখেন কি বলতেছে, টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আর্টিকেল 29 থেকে 35 পর্যন্ত তারা প্রিভিলেজ পাবে, 36 তারা পাবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ 36 এর যেই আপনার যেই প্রিভিলেজটা দেওয়া হচ্ছে, স্পেশালি ট্যাক্সের ক্ষেত্রে যে প্রিভিলেজটা দেওয়া হচ্ছে 36 এ, এই ট্যাক্সের কিন্তু কোনো ধরনের প্রিভিলেজ কিন্তু হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ বা টেকনিক্যাল স্টাফের ফ্যামিলি মেম্বাররা পাচ্ছে না, ঠিক আছে। তার আগ পর্যন্ত সবগুলো পাবে, কিন্তু ডিপ্লোম্যাটিক স্টাফ হলে কিন্তু সকল ধরনের প্রিভিলেজ পাচ্ছে। সো এই পার্টগুলো একটু আপনারা মনে রাখবেন, পরীক্ষা যদি কোশ্চেন আসে এখান থেকে, আমি কিন্তু আপনাদের কম্পারেটিভ কোশ্চেন দিতে পারি, রাইট? যে ধরেন ডিপ্লোম্যাটিক এজেন্ট বা সিনারিও থাকতে পারে পরীক্ষায়, যে একজন হচ্ছে ডিপ্লোম্যাটিক এজেন্ট মিস্টার এ, অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্ট হচ্ছে মিস্টার সি, আর মিস্টার ডি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার সার্ভিস এজেন্ট বা সার্ভিস স্টাফ। তাদের তাহলে হচ্ছে পার্সোনালি তাদের ইন্ডিভিজুয়ালি প্রিভিলেজ এন্ড ইমিউনিটিজ এর মধ্যে ডিফারেন্সেস কি কি, কম্পারেটিভ অ্যানালাইসিস, বা তাদের ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিভিলেজ বা ইমিউনিটিজ এর হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস করে, রাইট? তখন কিন্তু আপনাদেরকে এরকম ভেঙে ভেঙে হচ্ছে কম্পেয়ার করে দেখাতে হবে যে তাদের প্রিভিলেজ গুলোতে কোথায় ডিফারেন্সেস আছে। বুঝতে পেরেছেন আপনারা? একটু এই জন্য আপনারা একটু দেখবেন ভিতর ওয়ার্ডিং গুলো যে কোনটা কার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। Except the immunity from civil and administrative jurisdiction of receiving state specified in paragraph 1 and article 31 of shall not extend to acts performed outside the course of his duties. তার মানে বুঝতে পারতেছেন এখানে যে তাকে আমরা 36ও অ্যাপ্লিকেবল হচ্ছে না তার ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে, আবার কি হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বা টেকনিক্যাল স্টাফ হলে কি হচ্ছে, তার ক্ষেত্রে সে যদি তার ডিউটির বাইরে যে যদি কোনো ধরনের সিভিল অফেন্স করে থাকে বা সিভিল কোনো অ্যাক্ট রং করে থাকে, সেক্ষেত্রে সে কি পাচ্ছে না, আর্টিকেল 31 এর যে সিভিল রেস্ট্রিকশন থেকে ইমিউনিটি, সেটাও সে কিন্তু পাচ্ছে না। দে শ্যাল অলসো এনজয় দ্য প্রিভিলেজেস স্পেসিফাইড ইন Article 36, paragraph 1, in respective of articles imported at the time of first installation. তাহলে শুধুমাত্র ট্যাক্স রিবেট তারা পাবে কোন ক্ষেত্রে, তারা যখন ফার্স্ট বাংলাদেশে আসলো বা ফার্স্ট তারা অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকলো, সেই সময় তারা যে ধরনের আর্টিকেলস বা গুডস গুলো বেসিক্যালি বিদেশ থেকে নিয়ে আসছিল, শুধুমাত্র সেটুকুর জন্য তারা কি পাবে, ট্যাক্স ট্যাক্স এক্সাম্পশন পাবে। বাকিটার জন্য কিন্তু তারা ট্যাক্স এক্সাম্পশন পাচ্ছে না। কিন্তু ডিপ্লোম্যাটিক এজেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এজেন্ট এবং তার ফ্যামিলি মেম্বার কিন্তু সব ধরনের ট্যাক্স থেকে এক্সাম্পশন পাচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল 36 অফ দ্য কনভেনশন। এরপর নিচে দেখেন কি বলতেছে মাহিদুল, এবার হচ্ছে আপনি 3 আর 4 একটু পড়েন। Members of the receiving staff of the mission who are not nationals of or permanently resident in the receiving state shall enjoy immunity in respect of acts performed in the course of their duties, exemption of dues and taxes on the emoluments they receive by reason of their employment, and the exemption contained in the Article 33. 4. Private servants of member of mission shall, if they are not nationals of or permanently resident in the receiving state, be exempt from dues and taxes of the emoluments they receive by reason of
by reason of their employment. In other respects, they may enjoy privileges and immunities only to the extent admitted by the receiving state. However, the receiving state must exercise its jurisdiction over those persons in such a manner as not to interfere unduly with the performance of the functions of the missions. হ্যালো, জি স্যার, 3-4 পড়েছি, আর্টিকেল 34 পড়বো। আচ্ছা। সো থ্রিটা দেখবেন কি বলতেন, সার্ভিস স্টাফ যদি হয়ে থাকে, মেম্বার্স অফ দ্য সার্ভিস স্টাফ যারা ন্যাশনালস না, যারা বেসিক্যালি ন্যাশনালস না, তাদের কিন্তু ফ্যামিলি মেম্বারের কথা বলতেছে না, তাদের হচ্ছে নিজেদের কথাই বলতেছে, ঠিক আছে? মেম্বার্স অফ দ্য সার্ভিস স্টাফ তাদের নিজেদের কথা, ফ্যামিলি মেম্বার তাদের কোনো ইমিউনিটি পাচ্ছে না, শুধুমাত্র কি ডিপ্লোমেটদের ফ্যামিলি মেম্বার এবং কি অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনিক্যাল স্টাফদের ফ্যামিলি মেম্বারও কি ইমিউনিটি পাচ্ছে টু সাম এক্সটেন্ট। কিন্তু সার্ভিস স্টাফ থেকে তাদের ফ্যামিলি মেম্বারের কথা বলা হচ্ছে না এখানে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারাও কি পাবে, যদি এই দেশের নাগরিক না হয়, তারাও তাদের ডিউটির ক্ষেত্রে পারফর্ম, যতটুকু ডিউটি পারফর্ম করলো সেক্ষেত্রে কি পাবে, তারা আপনার এক্সাম্পশন পাবে। কিসের ক্ষেত্রে পাবে? তার ট্যাক্সেস থেকে তারা হচ্ছে আপনার ইয়া পাবে, এক্সাম্পশন পাবে, যে ট্যাক্সেস, যে টাকাটা তারা বেসিক্যালি তার এমপ্লয়মেন্টের থ্রুতে রিসিভ করছে, রাইট? তাদের এমপ্লয়মেন্টের থ্রুতে যে টাকাটা রিসিভ করছে সেটা পাবে, এবং তারা কি এক্সাম্পশন পাবে ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল 33। তার মানে শুধু আর্টিকেল 33 তাদের জন্য অ্যাপ্লিকেবল, এবং ট্যাক্স রিবেট তারা পাবে যতটুকু তারা এমপ্লয়মেন্ট থেকে আয় করছে, অর্থাৎ তারা এমবেসিতে কাজ করে যে টাকাটা আয় করছে সেটা থেকে, রাইট? আর কোনো ধরনের প্রিভিলেজ কিন্তু তারা পাচ্ছে না। এবার আসেন লাস্টে, যে প্রাইভেট সার্ভেন্ট, কুক, ড্রাইভার, ক্লিনার, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যারা প্রাইভেট সার্ভেন্ট যাচ্ছে, প্রাইভেট সার্ভেন্টরা কি পাচ্ছে, তারাও ট্যাক্সেস এন্ড ডিউটিস থেকে হচ্ছে বেসিক্যালি আপনার ছাড় পাচ্ছে, এবং পাশাপাশি কি হবে, তারা অন্যান্য প্রিভিলেজ এন্ড ইমিউনিটিসও কি করতে পারে, তারা এনজয় করতে পারে, যতটুকু তাদেরকে রিসিভিং স্টেট ছাড় দিচ্ছে। অর্থাৎ কনভেনশনে কিছু বলতেছে না, রিসিভিং স্টেট তার আইন দ্বারা কি করতে পারে, তাদেরকে টু সাম এক্সটেন্ট ছাড় দিতে পারে, তাদেরকে কিছু ওয়েভার বা ইমিউনিটিস দিতে পারে। বুঝতে পারছেন? কিন্তু তাই বলে আবার রিসিভিং স্টেট এমন কোন ধরনের রুলস বানাবে না যেটা তাদের উপরে কি করে, একটা আনডিউ ইনফ্লুয়েন্স তৈরি করে, যে না তোমাকে আমি এই ছাড় দিচ্ছি, তার মধ্যে তোমাকে আমাকে এই কাজটা করে দিতে হবে। So, এই ধরনের ইনফ্লুয়েন্স যাতে ক্রিয়েট না করে, এইভাবে কি করতে পারে, রিসিভিং স্টেট তার জন্য প্রিভিলেজ বা ইমিউনিটিস এক্সটেন্ড করতে পারে। তো আপনারা কি এই 37টা বুঝতে পেরেছেন? আর্টিকেল 37 একটু আরেকবার আপনারা একটু পড়ে দেখবেন, 37টা স্ক্রিনে আমি বের করে রেখেছি, একটু পড়ে দেখেন। 37টা কিন্তু ইম্পর্টেন্ট আর কি আপনাদের এক্সামের জন্য।
আচ্ছা, তো আপনার এখানে কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে অন্য সেকশন গুলো দেখি একটু। বেসিক যেটা পড়ছিলাম আমরা আর্টিকেল 32, ওই 32 আপনারা আবার খেয়াল করবেন একটু। এখানে বেসিকে বলা হচ্ছে যে দ্য ইমিউনিটি ফ্রম জুরিসডিকশন অফ ডিপ্লোম্যাটিক এজেন্টস অ্যান্ড অফ পার্সনস এনজয়িং ইমিউনিটি আন্ডার আর্টিকেল 37, অর্থাৎ জুরিসডিকশন বলতে হচ্ছে লোকাল কোর্টের জুরিসডিকশন থেকে, লোকাল অথরিটি জুরিসডিকশন থেকে ডিপ্লোম্যাটিক এজেন্টদের যে ইমিউনিটি, অর্থাৎ ফুল ইমিউনিটি যেটা, অথবা পার্সনস এনজয়িং ইমিউনিটি আন্ডার আর্টিকেল 37, ওখানে কাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 37 আন্ডার ইমিউনিটি? ডিপ্লোম্যাটিক স্টাফদের ফ্যামিলি মেম্বার্সদেরকে, টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, আর কি, আর হচ্ছে সার্ভিস স্টাফ অ্যান্ড প্রাইভেট আপনার সার্ভেন্টদেরকে, রাইট, টু সাম এক্সটেন্ট। ওদের ইমিউনিটি করা যেতে পারে, সেন্ডিং স্টেট চাইলে ওয়েভ করতে পারে, বাতিল করতে পারে, রাইট, উইথড্র করে নিতে পারে। তো যদি উইথড্র করে নেয় তাহলে কি হচ্ছে, দে আর নট সাবজেক্ট টু দ্য লোকাল জুরিসডিকশন, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কি হবে, ওয়েভার মাস্ট অলওয়েজ বি এক্সপ্রেস, আপনাকে ওয়েভারটা অবশ্যই এক্সপ্রেসলি হচ্ছে বলে দিতে হবে, কমিউনিকেট করতে হবে যে ওয়েভার দেয়া হলো। আর তারপরে কি বলছে, দ্য initiation of the proceedings by a diplomatic agent or by a person enjoying immunity from jurisdiction under Article 37 shall preclude him from invoking immunity from jurisdiction in respect of any counterclaim directly connected with the principal claim. এটা মানে কি, এটা আপনি একটু বলেন আমাকে, একটু রিডিং করে আমাকে বলেন এটা অর্থ কি, বা আপনার কি বুঝছেন এটা করে। স্যার এটা কি এভাবে বলেছে যে তার ইমিউনিটি নিয়ে যদি কোনো কাউন্টার ক্লেম থাকে তাহলে সেই ক্লেমটা থেকে সে আহ, মানে ওটা থেকে না, আচ্ছা ইমিউনিটি নিয়ে না, আরেকবার একটু পড়ে দেখেন। আচ্ছা এই পার্টটাতে কি বুঝাচ্ছে? মানে হাইলাইটেড পার্টটাতে কি বুঝাচ্ছে? স্যার, যার ইমিউনিটি আছে, ডিপ্লোম্যাটিক এজেন্ট বা যাদের ইমিউনিটি আছে, তারা যদি হচ্ছে কোনো
প্রসিডিংস করে বা হচ্ছে কোনো কিছু ক্লেম করে বা কোনো অ্যাকশন বা মামলায় যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো প্রসিডিং বলতে এখানে বলছে কোর্টের প্রসিডিংস, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিং কোন জুডিশিয়াল বডির সামনে অথবা কোয়াজি জুডিশিয়াল বডির সামনে কোনো প্রসিডিং শুরু করে বা মামলা শুরু করে বেসিক্যালি, বা ক্লেম বা অ্যাকশন শুরু করে, ইনিশিয়েশন অথবা ফাইলিং অফ প্রসিডিং বা ফাইলিং অফ সুট, বেসিক্যালি যেটা বুঝি আমরা ইনিশিয়েশন বলতে ফাইলিং বুঝাচ্ছে। অর্থাৎ আপনি যে ডিপ্লোমেট অর আপনি কি ইমিউন ব্যক্তি ওই 37 এর আন্ডারে, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্ট বা হচ্ছে আপনি সার্ভিস স্টাফ হিসেবে কাজ করছেন, আপনার ইমিউনিটি আছে, আপনি কি করলেন, আপনি কোন একটা মামলা করলেন, বুঝতে পেরেছেন, আপনি কোন একটা প্রসিডিং শুরু করলেন। আপনি যখন একটা প্রসিডিং শুরু করলেন, মামলা করলেন, ফর এক্সাম্পল আপনি ডিপ্লোমেট, আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশে, আপনি আমার এগেনস্টে একটা ক্লেম নিয়ে আসলেন, একটা মামলা শুরু করলেন। ওই মামলার বিষয় ধরেন হচ্ছে কি গাড়ি নিয়ে, যে গাড়ির মালিককে আপনি নাকি আমি। তো এই এই ব্যাপারে মামলা আপনি শুরু করলেন এজ এ ডিপ্লোমেট, বা আপনি ইমিউন পার্সন হিসেবে আপনি মামলা শুরু করলেন। আমি যখন আপনার এগেনস্টে কাউন্টার ক্লেম করবো যে না গাড়িটা আসলে আপনার না আমার, রাইট, আপনি ক্লেম করলেন না, আমি আপনার এগেনস্টে আবার কি করতে কাউন্টার ক্লেম করতে পারি। আমি আপনার কাউন্টার ক্লেম করব, তখন আপনি কি করতে পারবেন না, তখন আপনি বেসিক্যালি এই যে ইমিউনিটি আপনাকে দেয়া হয়েছে সেই ইমিউনিটি আপনি কি করতে পারবেন না, ইনভোক করতে পারবেন না, বুঝতে পারছেন। তখন আপনি বলতে পারবেন না যে না আমি শুধু একাই ক্লেম করতে পারবো, তুমি পারবা না, বিকজ কি আমি তো ইমিউন। তো আপনি যদি ক্লেম করে থাকেন আপনার এগেনস্টে ওই পার্টিকুলার ম্যাটারে কাউন্টার ক্লেম আসলে সেটাকে আপনাকে কি করতে হবে, ফেস করতে হবে। ক্লিয়ার আপনারা? ইয়েস স্যার। বাকিরা কি বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আপনার ইমিউনিটি আছে, কিন্তু আপনি যদি নিজের থেকে যে মামলা করবেন কোন একটা বা প্রসিডিং করবেন, ওই মামলা যে সাবজেক্ট ম্যাটার বা প্রিন্সিপাল ক্লেম, মেইন ক্লেম, ওই ক্লেম রিলেটেড যদি কোনো কাউন্টার ক্লেম আসে আপনার এগেনস্টে, কাউন্টার সুট ফাইল করে, তাহলে কি হচ্ছে, তখন হচ্ছে আপনি আর ইমিউনিটি এক্সারসাইজ করতে পারবেন না। এখানে বলতেছে মামলার জন্য যদি কি হয়, কোনো মামলার জন্য যদি কোনো আপনাকে ইমিউনিটি দেয়া হয়, ইমিউনিটি ওয়েভ করা হয়, অর্থাৎ আপনার দেশ বললো ঠিক আছে যে পার্টিকুলার মামলার জন্য আপনি ইমিউনিটি পাবেন না, আপনাকে মামলা ফেস করতেই হবে কোর্টে যে, তাহলে সেইটার জন্য ওয়েভার আর এক্সিকিউশনের জন্য ওয়েভার হবে ডিফারেন্ট। এক্সিকিউশনের জন্য ওয়েভার ডিফারেন্ট কেন, সিভিল মামলার ক্ষেত্রে যেটা হয় আসলে, সিভিল মামলাটা হচ্ছে আলাদা করে এক্সিকিউশন সুট করতে হয়, যেটা বাংলায় বলে জারির মামলা। এক্সিকিউশন সুট মানে হচ্ছে ধরলাম আপনাকে বললো যে না আসলে জমির মালিক হচ্ছে আপনি, কোর্ট অর্ডার বা জাজমেন্ট দিল, কিন্তু আপনাকে এখনো দখল বুঝায় দেয় নাই বিবাদী বা রেসপন্ডেন্ট, তখন কি হবে, আপনি এই কোর্টের অর্ডারটাকে বা কোর্টের জাজমেন্টটাকে এক্সিকিউট করার জন্য আবার একটা সেপারেট মামলা করবেন, সেপারেট অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে, এটাকে বলে এক্সিকিউশন সুট। এই এক্সিকিউশন সুটের জন্য ওয়েভার কি হতে হবে, ডিফারেন্ট হতে হবে, অর্থাৎ আপনাকে সিভিল মামলার জন্য ওয়েভার দিল একরকম, বাট আবার যদি আপনার এক্সিকিউশনের মামলা থাকে আপনার এগেনস্টে, সেটার জন্য আলাদা করে আপনাকে ওয়েভার দিতে হবে, নাহলে আপনার এগেনস্ট করতে হবে না, কোর্ট ওটা এক্সিকিউট করতে পারবে না। আচ্ছা, সো আপনারা যদি বুঝে থাকেন 32টা, একটা দেখে নেন আপনারা 1 মিনিট, তারপরে আমাকে বলেন কোনো কোশ্চেন থাকলে, নাহলে আমরা প্রসিড করবো। আচ্ছা, সো যদি আপনার 32 কোশ্চেন না থাকে আমরা 33টা দেখবো। বেসিক্যালি সোশ্যাল সিকিউরিটি রিলেটেড যদি কোনো ধরনের কি থাকে প্রভিশন থাকে আপনার,
লোকাল জুরিসডিকশনে বা হোস্ট কান্ট্রিতে, তাহলে কি হবে, আমাদের যারা ডিপ্লোম্যাটিক এজেন্ট থাকবে তারা এটা থেকে এক্সামশনস পাবেন। অন্যদের ক্ষেত্রেও কিছুটা এক্সামশন আছে, প্রাইভেট সার্ভেন্ট বা অন্যদের ক্ষেত্রে, এটাকে আপনাকে পড়ে দেখবেন, এটা আমি ডিটেলসে গেলাম না 33টা। 34টা দেখবেন আপনারা, ট্যাক্সের রিডামশন, ট্যাক্স এক্সামশনের কথা বলা হচ্ছে। রাইসে একটু রিডিং করবেন 34টা। A diplomatic agent shall be exempt from all dues and taxes, personal or real, national, regional, or municipal, except indirect taxes of a kind which are normally incorporated in the price of goods or services. B. Dues and taxes on private immovable property situated in the territory of the receiving state, unless he holds it on behalf of the sending state for the purpose of the mission. C. Estate, succession, or inheritance duties levied by the receiving state subject to the provisions of paragraph 4 of Article 39. D. Dues and taxes on private income having its source in the receiving state and capital taxes on investment made in commercial undertakings in the receiving state. E. Charges levied for specific service rendered. F. Registration, court or record fees, mortgage dues, and stamp duty with respect to immovable property subject to the provisions of Article 23. ওকে, থ্যাংক ইউ রাইসা। সো বেসিক্যালি এখানে বলছে আপনি সকল ধরনের ডিরেক্ট, ইনডিরেক্ট, ন্যাশনাল, রিজিওনাল, মিউনিসিপাল সকল ট্যাক্স থেকে আপনি এক্সাম্পটেড। হাউএভার কিছু কিছু ট্যাক্স আপনাকে দিতে হবে, যেরকম কি ইনডিরেক্ট ট্যাক্সেস অফ আ কাইন্ড, যে নর্মালি কি প্রাইজের মধ্যে, গুডস বা সার্ভিসের প্রাইজের মধ্যে, যেমন ভ্যাট, আমরা ভ্যাট দিই না অনেক সময়, বা সাপ্লিমেন্টারি ডিউটি দিই, রাইট? এন্ড ভ্যাট কি হচ্ছে, আমার প্রাইজের মধ্যে অলরেডি অ্যাডেড। সো এই ধরনের ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স গুলো আপনাকে দিতে হবে, এটা থেকে আপনি ইমিউন না। বা আপনি ইমুভেবল প্রপার্টি কিনতে গেলেন, সে রিলেটেড যে ট্যাক্সটা আপনার আসতেছে, যেটা বেসিক্যালি মিশনের কাজের সাথে রেলেভেন্ট না, আপনি কোনো সার্ভিস নিলেন, সার্ভিসের যে চার্জ আসবে সেটা আপনাকে দিতে হচ্ছে। বা আপনি কি করেন, ওখানে কোনো ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি করেন, সে কমার্শিয়াল অ্যাক্টিভিটির জন্য যে প্রাইভেট ইনকাম হচ্ছে বা কমার্শিয়াল অ্যাক্টিভিটির জন্য যে ইনকামটা হচ্ছে, সেটাকে আমরা, সেটার জন্য কি করতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে হচ্ছে বেসিক্যালি যে আপনি কোনো জিনিস যখন বিক্রি করেন, বিক্রি করার পরে যে টাকাটা পান, যখন আপনার কাছে এখন মধ্যে একটা ফোন আসছে, এই ফোনটা হচ্ছে আপনার ক্যাপিটাল, এই ফোনটার সাথে বিক্রি করে দিয়ে যে টাকাটা পাচ্ছেন, এটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন ট্যাক্স, ঠিক আছে? এই ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করে যদি কোনো ট্যাক্স ট্যাক্স মানে ইনকাম করেন, সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, বা আপনার রেজিস্ট্রেশন, কোর্ট ফিস গুলো আপনার বেসিক্যালি দিতে হচ্ছে। এছাড়া বাকি সকল ট্যাক্সেস থেকে আপনার কি পুরোপুরি এক্সাম্পটেড। রাইসা কষ্ট করে একটু 36টা একবার পড়বেন। The receiving state shall, in accordance with such laws and regulations as it may adopt, permit entry of and grant exemption from all custom duties, taxes, and related charges other than charges for shortage, cartage, and similar services on A. Articles for the official use of the mission. B. Articles for the personal use of a diplomatic agent or members of his family forming part of his household, including articles intended for his establishment. 2. The personal baggage of a diplomatic agent shall be exempt from inspection unless there are serious ground for presuming that it contains articles not covered by the exemptions mentioned in paragraph 1 of this article, or articles the import or export of which is prohibited by the law or controlled by the quarantine regulations of the receiving state. Such inspection shall be conducted only in the presence of the diplomatic agent or of his authorized representative. অলরাইট, সো থ্যাংক ইউ রাইসা। সেটা আপনি কি দেখলেন যে হচ্ছে আমরা যদি কোনো আর্টিকেলস বলতে এখানে হচ্ছে কোনো প্রোডাক্ট বা গুডস, বেসিক্যালি আপনি কোনো গুডস যদি কি করেন, বেসিক্যালি বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন অ্যাজ এ ডিপ্লোম্যাটিক এজেন্ট, তা যেটা হচ্ছে আপনার মিশনের কাজে ইউজ করা হবে, বা আপনার পার্সোনাল কাজে ইউজ করা হবে, যেটা আপনার হাউস হোল্ডে ইউজ করবেন, আপনার ফ্যামিলি মেম্বার ইউজ করবেন, এই ধরনের প্রোডাক্ট বা গুড গুলোর ক্ষেত্রে কি করতে হচ্ছে, কোনো ধরনের চার্জেস, ডিউটিস বা ট্যাক্সেস দিতে হবে না আপনাকে এয়ারপোর্টে বা পোর্ট অফ এন্ট্রিতে, রাইট? এবং সেকেন্ডলি বলছে যে সাধারণত ডিপ্লোম্যাটিক এজেন্টদের ব্যাগেজ কি করা যাবে না,
ইন্সপেক্ট করা যাবে না, চেক করা যাবে না, তাই না? পার্সোনাল ব্যাগেজ চেক করতে পারবে না আপনি ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে। হাউএভার যদি সন্দেহ হয় আপনি বেসিক্যালি অ্যাবিউজ করছেন বা আপনি এমন কোনো ধরনের প্রোডাক্ট বা গুডস নিয়ে আসছেন যেটা বেসিক্যালি ওই দেশের লতে অ্যালাউড না, বা কোয়ারেন্টাইন রুলস ব্রেক করছেন আপনি, তখন কি হতে পারে? তখন শুধুমাত্র আপনাকে চেক করা যেতে পারে, বাট এই চেক করার ক্ষেত্রে কি করতে হবে? ডিপ্লোম্যাটিক এজেন্ট বা তার অথরাইজড রিপ্রেজেন্টেটিভের সামনে এটাকে চেক করতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? So, এই হচ্ছে বেসিক্যালি আমাদের আর্টিকেল 36। 37 অলরেডি আমরা পড়ে ফেলেছি। সো যেটা বলছে আর্টিকেল 29 থেকে আমাদের মোটামুটি 37 পর্যন্ত সবগুলো কাভার হয়েছে, যেটা আমরা পড়লাম হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। আজকে আমরা এ পর্যন্ত রাখি, যেহেতু বেশ কয়েকটা আর্টিকেল আমাদের কভার করা হয়েছে। আমরা পরের ক্লাসে হচ্ছে জাস্ট আর দু একটা আর্টিকেল পড়ে আমরা এই পার্টটা শেষ করে ল অফ দ্য সি শুরু করবো, ঠিক আছে? নেক্সট উইকে আপনারা জানেন অলরেডি আমাদের ওয়ার্কশপটা আছে 17 তারিখে। সো ওটার জন্য আপনারা অ্যাকর্ডিংলি একটু প্রিপারেশন নেবেন। স্যার ওয়ার্কশপের জন্য যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল ওগুলা তো আপনি হয়তো দেননি। আচ্ছা, আমি আবার ইয়াকে সাহিত্যকে আমি আরেকবার, ওটা হচ্ছে আমি একটু আরেকবার ফরওয়ার্ড করছি মেইলটা আমি এখনই। সাহিত্যটা আমি এখনই দিচ্ছি, আপনি একটু দেখেন রিসিভ করেছেন কিনা। স্যার ওয়ার্কশপের গ্রুপ মেম্বার কি টার্ম পেপারের মতো সাবমিট করতে হবে আপনাকে? না, এটা আপনার ওদিন নিয়ে আসলে হবে, আগে থেকে সাবমিট করতে হবে না। ওকে স্যার।